প্রিয়দা রাজবংশী, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো নবম দশম শ্রেণীর ব্যবসায় অর্থায়ন বইয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, যেটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন থাকে। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। অর্থের সময় মূল্য, এই অধ্যায়টা থেকে আমাদের প্রতি বছরই একটা না একটা প্রশ্ন হয়েই থাকে। তো এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, এখানে টোটাল 2টা নিয়মের অঙ্ক থাকে। অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু অনেকেই মনে করে অঙ্কগুলো অনেক কঠিন। তাহলে আমি আজকে একটা ভিডিওতে আপনাদের এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক বলে দেওয়ার চেষ্টা করব এবং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি দরকার হলে পরবর্তীতে আরেকটা ভিডিওতে আবার নতুন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আমরা যে পাচ্ছি অর্থের সময় মূল্য, প্রথমে আমাদের জানতে হবে অর্থের সময় মূল্য মানে কি। এটা মানে হলো আমরা আজকের 100 টাকা ভবিষ্যতে কত টাকা হবে, বা ভবিষ্যতের 100 টাকা আজকের কত টাকা ছিল, সেই জিনিসটা আমাকে এখানে অঙ্কের মাধ্যমে বের করতে হবে। এখানে আমাদের টোটালি 2টা অঙ্ক হয়ে থাকে। একটা হলো ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বের করা, আর একটা হলো বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করা। তাহলে বর্তমান মূল্যে আমাদের যত টাকা থাকে সেটা ভবিষ্যতে অবশ্যই বৃদ্ধি পায়, কিন্তু ভবিষ্যতের টাকা বর্তমানে আসলে সেটা হ্রাস পায়। আচ্ছা, এখানে আমাদের চক্রবৃদ্ধি হারে একটা অঙ্ক হয়ে থাকে। চক্রবৃদ্ধি বলতে বোঝানো হয়েছে যে প্রতি মাসে বা বারবার সুদের হার বৃদ্ধি পাওয়া, এবং যে সুদ হবে সেই সুদের সাথে আসল যোগ হয়ে আবার নতুন করে সুদ হবে, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি। তাহলে এখন আমরা দেখি এখানে যদি বছরে একবার চক্রবৃদ্ধি হয় তাহলে কি একটা সূত্র ফলো করতে হবে বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করার জন্য। তাহলে আমরা দেখি, ধরুন লেখা আছে বর্তমানের 100 টাকা 1 বছর পরে, বর্তমানের 100 টাকা 1 বছর পরে 10% সুদে কত টাকা হবে। বর্তমানে 100 টাকা 1 বছর পরে 10% সুদে কত টাকা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে সুদের হার দেওয়া হয়েছে 10%, আর এখানে আমাদের বর্তমানে মূল্য ছিল টাকার মূল্য 100 টাকা। তাহলে এটা 1 বছর পরে কত টাকা হবে। এখানে আমরা বললাম চক্রবৃদ্ধি, যেহেতু এখানে চক্রবৃদ্ধি বছরে একবারই বলা আছে, এক বছরে এখানে বারবার বা বলা নেই যে বছরে 2বার বা 3বার সুদ দেওয়া হয় বা চক্রবৃদ্ধি হয়, যেহেতু এরকম কোনো পয়েন্ট বলা নেই, তাহলে আমাদের বুঝতে হবে এটা হলো বছরে একবার চক্রবৃদ্ধি হারে সুদ ধরতে হবে। তাহলে এবার আমরা যদি এটার ভবিষ্যৎ মূল্য বের করি, এটার জন্য আমরা একটা সহজ সূত্র করব। ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আই ব্র্যাকেট এন। ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই বাই এন। তাহলে আমরা কিন্তু দেখি এগুলোর মানে কি। এফবি বলতে আমরা বুঝিয়েছি ভবিষ্যৎ মূল্য, যেটা আমাদেরকে বের করতে হবে। পিবি বলতে আমরা বুঝি প্রেজেন্ট ভ্যালু, যেটাকে বলে বর্তমান মূল্য। আচ্ছা, 1 সূত্রের 1, এটার জন্য কিছু বলতে হবে না। আই বলতে আমরা বুঝাই ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হার। আচ্ছা, এন বলতে আমরা বুঝি মেয়াদকাল, অর্থাৎ এই টাকাটা আমাদের কত বছর পরে মূল্য বের করতে হবে, এটাকে বলা হচ্ছে মেয়াদকাল। আচ্ছা, এখন আমরা যদি এই অঙ্ক থেকে এই সূত্রের মানগুলো বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায়, আমাদেরকে ফিউচার ভ্যালু বের করতে হবে, এটা কোনো মান দেওয়া নেই। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে আমাদের 100 টাকা। আচ্ছা, আমাদের সুদের হার দেওয়া আছে 10%। তাহলে আই সমান সমান আমরা এখানে আমরা জানি পার্সেন্ট বলতে বোঝায় শতকরা বা 100 ভাগের 10 ভাগ। তাহলে আমরা 100 ভাগের 10 ভাগ দিয়ে ভাগ যদি করি তাহলে আমাদের টাকা হয় 0.10, মানে 10%। 0.10, 10%-এ 0.10 ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে যত পার্সেন্ট দেওয়া থাক আমরা সবগুলোকে 100 দিয়ে ভাগ করবো, তাহলে যেটা বেরোবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, এন, এখানে এন বলতে বোঝাচ্ছে মেয়াদকাল। মেয়াদকাল আমরা এখানে দেখতে পাচ্ছি 1 বছর, তাহলে আমরা মেয়াদকাল দেবো 1 বছর। আচ্ছা, আমরা এখানে এবার বসাই প্রেজেন্ট ভ্যালু আমাদের ছিল 100 টাকা, আমরা এটা বাংলায় লিখি সূত্রের
1 প্লাস আমাদের আই ছিল কত টাকা, ইন্টারেস্ট রেট 0.10, তাহলে 0.10 10 লিখে দিলাম। আর আমাদের এন মানে মেয়াদকাল ছিল 1 বছর, এই জন্য আমরা লিখে 1 বছর লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে আমরা প্রথমে এই কাজটা করব। আমরা প্রথমে 1 এর সাথে 0.10 যোগ করি, তাহলে কত হয় 1.10। এটাকে যদি আমরা √1 করি, স্কয়ার 1 করলে আমাদের কত হয় 1.1। তাহলে আমরা পেলাম 100 ইনটু 1.10। তোমরা ক্যালকুলেটর যদি এটা করো, সাইন্টিফিক ক্যালকুলেটর যদি করে নাও, তাহলে দেখতে পাবে এটার মান হয় 1.1। তাহলে 100 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত হয়, তাহলে আমাদের মান হয় 110 টাকা। তাহলে আমরা কি বের করতে পারলাম, এটাই আনসার। আমরা বের করতে পারলাম যে বর্তমানের 100 টাকা 1 বছর পরে 10% সুদে কত টাকা হবে, 110 টাকা। সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এরকম বলা থাকে যে বর্তমানের 100 টাকা 3 বছর পরে 20% সুদে কত হবে, তাহলে আমরা এটা একটু করে দেখি। তাহলে এখানে আমরা কি পেলাম, আমাদের এখানে 20% সুদ বলা হয়েছে, তাহলে এখানে আমরা লিখব 20। তাহলে আমরা যদি 20 কে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে কত হয় 0.20, মানে 0.20। ঠিক আছে, 0.20। আচ্ছা, এরপর আমরা এখানে বছর পেলাম 3 বছর, তাহলে আমরা এখানে দিয়ে দিই 3। তাহলে আমরা 3 বছর পেয়ে গেলাম। এখন আমরা মান বসাই, এখানে আমরা লিখব কত 0.20। উপরে আমাদের যেহেতু 3 বছর ছিল, এখানে আমরা দিব 3। আচ্ছা, তাহলে আমরা এবার এটার মানটা বের করি। 1.20 এটাকে যদি আমরা স্কয়ার করে দিই, কিউব করে দিলে আমাদের বের হয় 1.728। 1.728 এটা হলো আমাদের এইটুকু মান। তাহলে এটাকে যদি আমরা এখন 100 দিয়ে গুণ করি, 100 ইনটু 1.728, এটা করলে আমাদের কত হয় 172.8। এটাই হলো আমাদের আনসার। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছি? আচ্ছা, এবার এই যে অঙ্কটা আমরা দেখলাম, এটা হলো আমাদের বছরে একবার চক্রবৃদ্ধি সুদে আনসার করতে হয়। এবার যদি আমরা এটাকে বলি যে বছরে 2 বার অথবা 3 বার চক্রবৃদ্ধি করতে হয়, তাহলে আমরা কিভাবে করব? দেখুন, একদম সহজ। যদি বছরে 2 বার কিংবা 3 বার কিংবা 6 বার কিংবা 4 বার যতবারই চক্রবৃদ্ধি হয়, ওইভাবে যদি আমাদের করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে লেখা থাকবে বর্তমানের 100 টাকা 3 বছর পরে 20% সুদে কত টাকা হবে যদি আমরা এটা 1 বছর দিয়ে দিই, বছরে 2 বার চক্রবৃদ্ধি হয়। যদি বছরে 2 বার চক্রবৃদ্ধি হয়, তাহলে 1 বছর আমাদের কিন্তু বছর ঠিকই থাকলো। এবার দেখুন, যখনই দেখবেন এইরকম বছরে 1 বার কিংবা 2 বার কিংবা 3 বার কিংবা 4 বার কিংবা 5 বার বা 6 বার চক্রবৃদ্ধি এভাবে লেখা থাকে, তাহলে এটার জন্য আমাদের এক্সট্রা একটা মান আনতে হবে, যেটাকে বলা হয় এম। যেটাকে বলা হয় এম, অর্থাৎ ওখানে আমাদেরকে বের করতে হবে বছরে কতবার চক্রবৃদ্ধি হয়। তো সূত্রের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হবে না, শুধু একটাই পরিবর্তন হবে, আই এর নিচে আমরা একটা এম দিয়ে দেব, আর এন এর সাথে আমরা একটা এম দিয়ে দেব। এমটা আই কে ভাগ করবে, এন কে গুণ করবে। আইটা এম কে ভাগ করবে, এম কে গুণ করবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা নতুন এখানে একটা মান পেয়ে গেলাম এম। আচ্ছা, এম এখানে কত হবে, যেহেতু এখানে 2 বার, সেহেতু আমরা এখানে লিখব 2। আর এখানে যেহেতু আমাদের 1 বছর ছিল, আমরা 1 বছর ধরেছি, এখানে আমরা 1 লিখে দেব। বুঝতে পেরেছি? তাহলে আমরা এখানে কত লিখে দেব, 1 বছর মানে মেয়াদকাল। আর আমাদের বছরে 2 বার চক্রবৃদ্ধি, এই জন্য এখানে এম সমান সমান 2। তাহলে আমরা আবার নরমাল মান বসিয়ে দিই আগের মতো, 101 প্লাস আই এর মান ছিল 1 আর এম এর মান হলো 2। ঠিক আছে? আচ্ছা, আর উপরে আই এর মান ছিল
0.20, আয়ের মান ছিল 0.20। উপরে ছিল n হলো আমাদের 1, 1 ইনটু m ছিল 2, ঠিক আছে। আচ্ছা তাহলে 100 গুণ, আমরা যদি এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে করি দেখি কি হয়। প্রথমে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট 1 প্লাস আমাদের প্রথমে 0.20 ভাগ 2, ব্র্যাকেট ক্লোজ, উপরে 2 অক্ষে 2। আচ্ছা তাহলে কি হয় 1.21। আচ্ছা এটা আমরা এইটুকু যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর করি তাহলে আমাদের 1.21 মান আসে। এটার সাথে যদি 100 গুণ করি তাহলে কত হয় দেখি, আমাদের হয় 121। তাহলে আমরা কি পেলাম, যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা এক্সট্রা মান আনতে হবে m। আর যদি বছরে একবারই চক্রবৃদ্ধি হয় তাহলে আমাদের আর এক্সট্রা m আনার কোনো দরকার পড়ে না, তখন আমরা নর্মাল যেভাবে করেছি সেভাবেই করব, 1 প্লাস i উপরে n। আর যদি আমাদের চক্রবৃদ্ধি হয় তাহলে আমরা nটাকে i কে ভাগ করব আর mটা গুণ করব। তো এটা করে দিলে আমাদের অঙ্ক হয়ে গেল। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা এবার আমরা দেখি আমরা যে অঙ্কটা করেছি সেই অঙ্কটা দিয়ে করার চেষ্টা করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা আমাদের ওখানে বর্তমান মূল্য ছিল 100 টাকা আর আমাদের ভবিষ্যৎ মূল্য ছিল 110 টাকা। তাহলে এবার আমরা করে দেখি যে এক বছরের চক্রবৃদ্ধি মানে বছরে একবার চক্রবৃদ্ধিতে আমাদের বর্তমান মূল্য 100 টাকা বেরোয় কিনা যদি ভবিষ্যৎ মূল্য 110 টাকা দেওয়া থাকে। তাহলে দেখি, বলা আছে ভবিষ্যতের 110 টাকা এক বছরে 10% বাড়তায় কত টাকা ছিল। ভবিষ্যতের 110 টাকা মানে ভবিষ্যতে 110 টাকা, সেটা এক বছরে 10% বাড়তায়। মনে রাখতে হবে যখন আমরা বর্তমান থেকে ভবিষ্যতের মূল্য বের করি তখন সেটা সুদে হয়, কিন্তু ভবিষ্যৎ থেকে বর্তমানে আসতে গেলে সেটাকে বার্তায় বলা হয়। তাহলে 10% বার্তায় কত টাকা ছিল, তাহলে আমাদের এখন মূল্যটা বের করতে হবে যে ভবিষ্যতে কত টাকা ছিল। আচ্ছা দেখি আমরা বের করি। আমরা এখানে সূত্রটা লিখবো এইভাবে, প্রেজেন্ট ভ্যালু সমান সমান উপরে লিখবো ফিউচার ভ্যালু 1 প্লাস i ব্র্যাকেট n। সূত্রটা কি একই না, মানটা একই থাকবে, সূত্র এক থাকবে, শুধু উল্টে যাবে। তখন আমরা কি বলেছিলাম, ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেট 1 প্লাস i বাই n। আচ্ছা তাহলে আমরা দেখি কি সূত্রটা, আমরা এখন মানগুলো বসিয়ে দিই। আমরা জানি ফিউচার ভ্যালু সমান সমান ভবিষ্যৎ মূল্য, যেটা আমাদের দেওয়া আছে 110 টাকা, লিখি 110 টাকা। আমাদের 10% বাড়তায় মানে i সমান সমান কত দেওয়া আছে 0.10। আমরা আগে দেখিয়েছিলাম যে শতকরা যেহেতু বলা আছে সেহেতু 10 কে 100 দিয়ে ভাগ করলে আমরা কত পেয়ে যাব 0.10, মানে 10.10। আচ্ছা এরপর আমাদের বছর ছিল কত, মানে n ছিল আমাদের 1 বছর। আর এখানে যেহেতু আমাদের বছরে 2 বার বা 3 বার চক্রবৃদ্ধি নেই সেহেতু আমাদের এখানে m এর মান আসবে না। আর এখানে আমরা প্রেজেন্ট ভ্যালু আমাদের দেওয়া নেই, প্রেজেন্ট ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে আমরা এবার মানগুলো বসিয়ে দিই। ফিউচার ভ্যালু ছিল আমাদের 110 টাকা আর 1 প্লাস i হলো 0.10, উপরে হলো 1। তাহলে আমরা 110, আচ্ছা আমরা ক্যালকুলেটরে যদি নিচেরটা করি, ক্যালকুলেটরে আমরা যদি ডাইরেক্ট করে দেই প্লাস 0.10 তাহলে হয় আমাদের 1.1। আমরা 110 কে 1.1 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের মূল্য কত আসছে 100 টাকা। তাহলে এবার একটু ভালো করে আমরা ফলো করি। আমরা এর আগে যখন অঙ্কটা করেছিলাম বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য করার সময়, তখন আমরা কি দেখেছিলাম 100 টাকা মূল্য ছিল, আমাদের আনসার বেরিয়েছিল 110 টাকা, মানে ভবিষ্যৎ মূল্য 110 টাকা বেরিয়েছিল। এখন আমরা সেই সূত্রটাই যদি উল্টে করি, আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 110 টাকা, সেটাকে আমরা বর্তমান মূল্যে বের করলাম কত টাকা 100 টাকা। তাহলে কি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি? আচ্ছা এবার আমরা যদি বলি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ছোট্ট একটা চেঞ্জ করতে হবে, সেটা হলো m এখানে আনতে হবে। তাহলে আমরা দেখি
আমরা কি করেছিলাম, ওখানে মূল্য ধরেছিলাম, আচ্ছা আমরা 110 টাকায় মূল্য ধরি, এখানে আমরা ধরি 1 বছর, যদি আমরা 2 বছর ধরি কি হবে, 2 বছর 10% বাড়তায় বছরে 2 বার চক্রবৃদ্ধি। আমরা এই মানগুলো আবার বসিয়ে ফেলি। আমাদের আয়কে ভাগ করবে কত দিয়ে, এম দিয়ে। কেন এম দিয়ে ভাগ করবে, কারণ আমাদের এখানে একটা এক্সট্রা মান ছিল, যেটা আমরা জানি যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখে দিলাম n ইন্টু এম, আর এখানে আইটাকে ভাগ করলো এম দিয়ে। আগের যে সূত্র ছিল সেম সূত্র, শুধু এখানে একটা পার্থক্য, ওখানে আমরা গুণ আকারে লিখেছিলাম, এখানে আমরা ভাগ আকারে লিখেছি। তাহলে এখানে আমরা এবার মান বসিয়ে দিই। আমাদের ফিউচার ভ্যালু ছিল 110 টাকা, সুদ ছিল 10%। আচ্ছা আমাদের এন ছিল 2 বছর, এখানে আমরা 2 বছর পেয়েছি, তাহলে 2 লিখে দিলাম। আচ্ছা আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া নেই, আর এম এর মান আমরা কত পেলাম, বছরে 2 বার, মানে বছরে 2 বার চক্রবৃদ্ধি। আচ্ছা এখানে বছরে 2 বার বলতে আমরা বুঝিয়েছি 6 মাস পর পর, তার মানে এম সমান 2। আচ্ছা এবার আমরা মান বসাই। আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে 110 টাকা, 1 প্লাস আমাদের আই এর মান দেওয়া আছে 0.10, আর এম এর মান দেওয়া আছে 2, ব্র্যাকেটে 90 লিখবো 2 ইন্টু 2। কেন 2 ইন্টু 2 লিখলাম, কারণ আমাদের এন ছিল 2 বছর, এই জন্য 2 লিখেছি, আর আমাদের চক্রবৃদ্ধি হয় বছরে 2 বার, এই জন্য আমরা এম সমান 2 লিখেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এবার এটা ক্যালকুলেট করি, 2 দোকানে 4 হয়, তাহলে আমরা একটা লাইন বানাই। আচ্ছা তাহলে আমরা ক্যালকুলেটর এবার নিচেটা করি। প্রথম ব্র্যাকেট 1 যোগ 10 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ, উপরে 2 4, তাহলে আমাদের হয় 1.2155। তাহলে আমরা এতগুলো সংখ্যা ধরার দরকার নেই, আমরা 1.21 আমরা 2 সংখ্যা ধরি, তাহলে আমরা পেলাম 110 ভাগ 1.215, 3টে সংখ্যা ধরলাম। আচ্ছা তাহলে আমরা ভাগ করি এবার, 110 ভাগ 1.21, আমাদের মান আসছে 90 টাকা 53 পয়সা। এটাই হলো আমাদের আনসার। তাহলে আমরা কি পেলাম, যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় তাহলে আমাদেরকে এক্সট্রা একটা মান আনতে হবে এম, যেটা আমরা আগেই করেছিলাম, দুটাই সেম নিয়ম, ওটাতে আমরা গুণ করেছিলাম, আর এখানে আমাদের ভাগ করতে হবে। তাহলে এটা করলে আমাদের অঙ্ক বেড়ে গেল। তাহলে আমাদের এখানে বর্তমানে মূল্য বেরোলো কত টাকা, 90 টাকা। ক্লিয়ার, সবাই ভালো করে বুঝতে পেরেছি?